প্রিয় দর্শক, পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে মহাভারতের দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আলোচনা করব। বারণাবর্তের অগ্নিকাণ্ড থেকে পালিয়ে মাতা কুন্তিকে নিয়ে পঞ্চপাণ্ডব যখন ছদ্মবেশে আত্মগোপন করেছিল এবং ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তাদের জীবন কাটছিল, সেই সময় ব্যাসদেব তাদের সঙ্গে দেখা করতে আসে এবং দেখা করতে এসে ব্যাসদেব যুধিষ্ঠিরকে জানায় যে তোমরা সবাই এখন পাঞ্চাল রাজ্যে যাও এবং সেখানে শীঘ্রই তোমরা পঞ্চভ্রাতা এক অপরূপ সুন্দরী কন্যাকে পত্নীরূপে লাভ করবে। সেই অপরূপ সুন্দরী কন্যার এক স্বয়ম্বর সভার আয়োজন করেছে তার পিতা এবং সেই স্বয়ম্বর সভায় একটি পরীক্ষার মাধ্যমে তার পতি নির্বাচন হবে। যে তার পিতার নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই হবে তার পতি। পাঞ্চাল রাজ্যে এসে পঞ্চভ্রাতা মাতা কুন্তিকে নিয়ে কুমার নামক এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেন এবং সেখানেই তারা ছদ্মবেশে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন। একদিন ভিক্ষাবৃত্তিতে বেরিয়ে তারা হঠাৎই দেখেন দলে দলে ব্রাহ্মণ রাজারা কোনো একটা দিকে চলেছে। হঠাৎ অর্জুনের মনে প্রশ্ন আসে যে কি হচ্ছে, যার কারণে এত লোক দলবদ্ধ হয়ে একটা দিকে এগিয়ে চলেছে। তখন অর্জুন কোনো একজনের কাছে জানতে চায় যে এই এত জনসমাগমের কারণ কি। তখন একজন ব্রাহ্মণ তাকে জানায় যে তুমি জানো না, পাঞ্চালরাজ দ্রুপদের একমাত্র কন্যা যাজ্ঞসেনী কৃষ্ণার স্বয়ম্বর সভা 15 দিন ধরে অনুষ্ঠান চলবে এবং 16তম দিনে তার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। সমগ্র বিশ্বের রাজারা চলেছে সেই স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে এবং লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করতে, আর ব্রাহ্মণরা চলেছে উপঢৌকনের আশায় সেখানে বিশাল যাগযজ্ঞেরও অনুষ্ঠান চলছে কিনা। অর্জুন সে কথা শুনে ভাবল যে আমরাও তো সেখানে যেতে পারি, রাজপুত্র হিসেবে না যেতে পারি, ব্রাহ্মণ হিসেবেও আমরা সেখানে ছদ্মবেশে উপস্থিত থাকতেই পারি। এই ভেবে সেই দিকে অর্জুন এবং তার ভ্রাতাদের সঙ্গে চলল। সেখানে সমস্ত রাজারা উপস্থিত হয়েছিল, কৃষ্ণ, বলরাম, কর্ণ, দুর্যোধন, এমনকি শকুনি, মদ্ররাজ শল্য, সমস্ত জরাসন্ধ, সমস্ত রাজারা সেখানে উপস্থিত হয়েছিল এবং সেখানে একটা বড় স্টেডিয়ামের মতো জায়গাতে সেখানে সেই অনুষ্ঠানটি লক্ষ্যভেদে অংশগ্রহণ করতে গিয়ে সমস্ত রাজারা বিপর্যস্ত। কেউ বা সেই ধনুকটি তুলতে গিয়ে ছিটকে পড়ে যাচ্ছিল, কেউ বা সেই ধনুকটি কোনোভাবেই চাকাতেই পারছিল না, কেউ বা সেই ধনুকটি ছোঁয়া মাত্রই অজ্ঞান হয়ে পড়ছিল। এভাবেই সবাই যখন বিপর্যস্ত তখন কর্ণের পালা পড়ে। কর্ণ ধনুকটি তুলতে পেরেছিল এবং সে যখনই 5টি তীর নিয়ে লক্ষ্যভেদের দিকে মারতে যাচ্ছিল, হঠাৎ দ্রৌপদী বলে ওঠে যে আমি সুত পুত্রের গলায় মল্লদান করতে পারবো না। তখন কর্ণ প্রচণ্ড রেগে ক্রোধান্বিত হয়ে সেই তীর ধনুক ছুঁড়ে ফেলে দিয়ে অট্টহাসি হাসতে হাসতে বেরিয়ে আসে। আর সে তাতে সবথেকে বেশি ক্রোধান্বিত হয়েছিল দুর্যোধন, কারণ কর্ণ দ্রৌপদীকে লাভ করতে পারলে দুর্যোধনই দ্রৌপদীকে বিবাহ করত, কারণ এর পূর্বেও কর্ণ ভানুমতিকে লাভ করে দুর্যোধনের হাতেই তুলে দিয়েছিল। তাই দুর্যোধন সবথেকে বেশি ক্রোধান্বিত হয়ে পড়েছিল। কিন্তু কেউ যখন পারল না লক্ষ্যভেদ করতে, তখন অবশেষে ব্রাহ্মণদের মধ্যে থেকে অর্জুন এগিয়ে এলো। অর্জুন যখন সেই লক্ষ্যভেদের দিকে এগিয়ে আসছিল তখন ব্রাহ্মণদের মধ্যেও অনেকেই আপত্তি করেছিল, কারণ স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করা ব্রাহ্মণের কর্ম নয়, ব্রাহ্মণের কর্ম যাগযজ্ঞ পূজা অর্চনা। কিন্তু রাজা দ্রুপদ ঠিক করেছিল যে সে এমন একটি পরীক্ষা রাখা হবে সেই স্বয়ম্বর সভায় যাতে অর্জুন ছাড়া কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। দ্রুপদের সেই ষড়যন্ত্রে সমস্ত রাজারা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুন এসে সেই লক্ষ্যভেদে অংশগ্রহণ করে এবং 5টি তীর মেরে লক্ষ্যভেদ সম্পন্ন করে এবং দ্রৌপদী বরমাল্য নিয়ে অর্জুনের গলায় পরিয়ে দেয়। কিন্তু তাতে রাজারা সবাই অপমানিত বোধ করে এবং সামান্য এক ব্রাহ্মণের গলায় দ্রৌপদী বরমাল্য পরায় এতে রাজারা অপমানিত হয়ে দ্রুপদকে হত্যা করতে উদ্যত হয়। সেই সময় ভীম একটি বিশাল আকৃতির বৃক্ষ রাজা দ্রুপদের সামনে ছুঁড়ে দেন এবং রাজারা তাদের তরবারি নিয়ে পিছু হটতে থাকে। যে
দ্রুপদকে বাঁচানোর কেউ একজন আছে, তাই দ্রুপদকে হত্যা করা যাবে না, এই ভেবে তারা পিছু হটতে থাকে। অবশেষে শ্রীকৃষ্ণ এসে সেখানে বলেন যে ব্রাহ্মণ হলেও তিনি তো লক্ষ্যভেদ করেই দ্রৌপদীকে লাভ করেছে, তাই রাজাদের ক্রোধান্বিত হওয়ার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণের কথায় সবাই শান্ত হয়ে যায় এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।